দেখছেন টিভি9 বাংলা নিউজ টপ 9 নিয়ে আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। নজর রাখবো এই মুহূর্তে ব্রেকিং নিউজগুলোর দিকে। আর শুরুতেই আমাদেরকে নজর রাখতেই হবে অবশ্যই শান্তনু সিনহা বিশ্বাসের খবরের দিকে। যেমনটা বলছিলাম, আপনাদের নজর রাখতেই হবে শান্তনু সিনহা বিশ্বাসের খবরের দিকে, কারণ ইডির জালে এবারে তিনি 10.5 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের ডিসিকে। সোনা পাপ্পুর মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, তদন্তে অসহযোগিতা, একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ এই ডিসিপির বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, একদিকে সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে এবং অপরদিকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন। আমি প্রথমেই চলে যাবো সত্যজিতের কাছে। সত্যজিৎ, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, প্রায় 11 ঘন্টা জেরা করার পরে তার কোনো রকমভাবে তদন্তকারীদের সঙ্গে তিনি সহযোগিতা করছিলেন না এবং যে প্রশ্ন করা হচ্ছিল সেই প্রশ্নের নানা রকম অসঙ্গতি থাকছিল, সে কারণের জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। তুমি যেমনটা জানো যে গত 5ই মে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল এবং সেক্ষেত্রে কিছু অবৈধ জমি তিনি দখলের যেমন তার বিরুদ্ধে অভিযোগ ছিল, পাশাপাশি সেই জমিতে বেআইনি নির্মাণেরও অভিযোগ ছিল। ফলত সে কারণের জন্য একাধিক নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে কোনো রকমভাবে সাড়া দেননি এবং গা ঢাকা দিয়ে কার্যত এই কালীঘাট থানার প্রাক্তন ওসি অর্থাৎ ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু গা ঢাকা দিয়েছিলেন। তারপরেই তদন্তকারীরা কার্যত তাকে গ্রেপ্তার করে এবং আজকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেই তাকে কিন্তু অবশেষে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে যতটুকু এবং ইডি সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে শুধুমাত্র এই সোনা পাপ্পু কেস নয়, এছাড়া 11টি থানার ওসি তাদের দিয়ে বিভিন্ন রকমেরভাবে বেআইনি জমি দখল এবং সেই দখলকৃত জমিতে বেআইনি নির্মাণের কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত থাকত। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে সুজয় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সুজয়, প্রায় 10.5 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার কলকাতা পুলিশের ডিসি। দেখো, তদন্তে সহযোগিতা না করা, দীর্ঘদিন নোটিশ পাওয়ার পরেও হাজিরার নোটিশ পাওয়ার পরেও হাজিরা না দেওয়া, এটাই মূল অভিযোগ। তবে এর আগে ইডি সূত্র মারফত যেটা জানা গিয়েছে যে এর আগে ব্যবসায়ী জয় কামদার যাকে গ্রেফতার করা হয়েছিল, সেই জয় কামদারের কে এই শান্তনু সিনহা বিশ্বাস, তিনি কলকাতা পুলিশের ডিসিপি ছিলেন, সেই শান্তনু সিনহা বিশ্বাস এই জয় কামদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় যারা সিনিয়র সিটিজেন তাদের জমি দখল করে নিত, সেই জমি দখল করে সেখানে বাড়ি করত। তার পাশাপাশি যে কোনো বিধায়ক, তৃণমূল সরকারের আমলে যে সমস্ত বিধায়করা ছিল সেই বিধায়কদের সঙ্গে সেই বিধায়করা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে এই জয় কামদারের মাধ্যমে এই শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতেন। অর্থাৎ একদিকে যেমন আর্থিক লেনদেন, তার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার, এবং যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই শান্তনু সিনহা বিশ্বাস, সুতরাং পুলিশ মহলে তার নিজের জুরিসডিকশন অর্থাৎ নিজের এলাকার বাইরেও একটা বিরাট ক্ষমতা বা প্রভাব কাজ করতে পারে। এবং যেহেতু তিনি ওয়েলফেয়ারের দায়িত্বে ছিলেন, সেজন্য রাজ্য পুলিশের ক্ষেত্রে তার ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ, সর্বোপরি আর্থিক লেনদেন, বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে এই শান্তনু বিশ্বাসের সঙ্গে। জয় কামদারের বেশ কয়েক কোটি টাকা লেনদেন তার ছেলের সঙ্গে ইতিমধ্যেই তদন্তে পাওয়া গিয়েছে। সুতরাং সেই তদন্তের জন্য যখন বারবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, তিনি হাজিরা এড়িয়েছেন, বিভিন্ন বাহানায় হাজিরা এড়িয়েছেন। শেষমেশ তার বিরুদ্ধে যখন লুকআউট সার্কুলার নোটিশ জারি করা হয়, তারপর আজ আইনজীবীদের মারফত তিনি উপস্থিত হন। যদিও উপস্থিত হলেও তার কাছ থেকে তাকে জেরা করে সঠিক জবাব তদন্তকারীরা পায়নি। সুতরাং সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল তাকে পিএমএলএ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে ইডি। ধন্যবাদ তোমাকে সুজয়। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এবারে ইডির জালে শান্তনু সিনহা বিশ্বাস 10.5 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের ডিসিকে। সোনা পাপ্পুর মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, তদন্তে অসহযোগিতা, একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, আর কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, পুলিশ মহলের রত্ন বলে পরিচিত, একদম কোট আনকোট রত্ন হচ্ছেন এই শান্তনু সিনহা বিশ্বাস। মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ধারে কাছে যে 3, 4, 5 পুলিশের কর্তা ঘেঁষতে পারতেন, তার মধ্যে একজন হচ্ছেন এই শান্তনু সিনহা বিশ্বাস। 2 নম্বর বিষয় হচ্ছে এই রাজ্যের একদম শীর্ষ থেকে নিচের তলা পর্যন্ত কোন পুলিশ অফিসার কোথায় বসবেন, কে কোথায় এসপি হবেন, কে এডিজি হবেন, কে সিআইডিতে যাবেন, কে ডিজি হতে পারেন, এরকম নানান সিদ্ধান্ত এই জায়গা থেকেও বেরিয়ে আসতো। সেখানেও অংশগ্রহণ করতো এই শান্তনু বিশ্বাস, তার ইচ্ছে অনুযায়ী হতো। 3 নম্বর হচ্ছে এই শান্তনু বিশ্বাস এবং তার র্যাকেট, যে গুরুতর অভিযোগ, সিনিয়র সিটিজেন, ছেলে মেয়ে বাইরে থাকে,
বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা বাড়িতে থাকেন, বা কারো স্বামী মারা গিয়েছে ভদ্রমহিলা বাড়িতে একা থাকেন, বিশালাকার বাড়ি, সেই জায়গায় প্রেসার তৈরি করে তার দলিল কাগজপত্র 2 নম্বরই করে ডুপ্লিকেট তৈরি করে সেটাকে বিক্রি দেখিয়ে আরেকবার রেজিস্ট্রি দেখিয়ে সেই বাড়ি দখল করা হতো, সেই জায়গা দখল করা হতো। এর বাইরে যদি দেখা যেত যে কারোর প্রভাব ততটা নয়, একে চেপে ধরা যায়, তখন বিভিন্ন থানার ওসি এবং বিভিন্ন থানার কনস্টেবল এবং অন্য যে বাহিনী রয়েছে যেগুলো ইডি পাচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর বিরুদ্ধে একাধিক জায়গায় জমি দখলের অভিযোগ ছিল। এবং তোমাকে যেগুলো বলছি, এই যাবতীয় অভিযোগ কিন্তু এর আগেও পুলিশের কাছে পৌঁছেছিল, তৎকালীন পুলিশের কাছে পৌঁছেছে, মুখ্যমন্ত্রী দপ্তরে পৌঁছেছে, বিভিন্ন জন মেল করে অভিযোগ করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন তৃণমূল সরকার কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি পুলিশের উচ্চমহল হোক বা পুলিশের কোনো কর্তা হোক কোনো ব্যবস্থা নেয়নি। ফলে শান্তনু সিনহা বিশ্বাসের যে ক্ষমতা, সেই ক্ষমতা ছিল একচ্ছত্র। ফলে এই একাধিক অভিযোগ তোমার কাছে আমি আবারও আসবো। এই মুহূর্তে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, একটা দীর্ঘ জেরা, ম্যারাথন জেরার পর অবশেষে গ্রেফতার শান্তনু সিনহা বিশ্বাস। এ প্রসঙ্গে যা বলার ইডি আধিকারিকরা বলতে পারবেন, কিন্তু তার থেকে বেশি যেটা দরকার যে এমন একজন অপরাধী যিনি কিনা অপরাধ করার পরে লাইভ করতে রইলেন, ফেসবুক লাইভ, রাস্তায় ঘুরে ঘুরে, তাকে কলকাতা পুলিশ খুঁজে পেল না। তার এফআইআর এ বিভিন্ন রকম যেসব ধারা দেওয়ার কথা, ফৌজদারি ধারা, সেগুলোকে রদবদল হতে রইল। বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপে তিনি বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে রইলেন। এক্সটর্শন যারা করতো তাদের কাছ থেকে আবার তিনি টাকা পেতেন। বিভিন্ন নথির সম্মুখে তিনি জবাব দিচ্ছেন না। এগুলো সব ইডির তরফ থেকে আপনাদের সামনে এসেছে, জনতার সামনে এসেছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে কার অনুপ্রেরণায়, কার ওস্তাদিতে এইসব কাজ করার উনি সুযোগ পেয়েছিলেন, সুবিধা পেয়েছেন, তাকেও সামনে আনতে হবে। এটা আমাদের দাবি রইল জনতার তরফ থেকে। ধন্যবাদ আপনাকে। আমি আবারও সরাসরি চলে যাবো তন্ময়ের কাছে। তন্ময়, তুমি যেমনটা বলছিলে, দেখো, এই এতক্ষণ ধরে যে কথাগুলো আমরা শুনছি, অর্থাৎ এই যাবতীয় বিষয়টা সরকারের নজরে ছিল, এমনটাই অন্তত একাধিক ব্যক্তির অভিযোগ, তাদের সিএমও দপ্তরে পাঠানো মেল এগুলো বলছে। এখান থেকে যখন ইডির কাছে অভিযোগ যায়, যখন সোনা পাপ্পু, সেখান থেকে কামদার, এরপর কোটি 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 টাকা লেনদেন, এবং এই শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে, তার যে এডুকেশন মানে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও নানান ধরনের বিনিয়োগ, যত রকম 2 নম্বরই টাকা আছে, সেই টাকাগুলোকে হোয়াইট করার জন্য চেষ্টা, যাবতীয় লেনদেন, এর একটা অংশ ইডির কাছে। সেখান থেকে স্পষ্ট এই টাকার সোর্স কিভাবে, কোথা থেকে এসছে। তাই পরপর তুমি দেখো চেন ধরে ধরে কিন্তু গ্রেপ্তারটা হচ্ছে। ফলে এতদিন আগের সরকার তাহলে কি কিছুই জানতো না? এই প্রশ্ন উঠে আসছে, কি করে একজন পুলিশ কর্তা হয়ে শান্তনু সিনহা বিশ্বাস নিজে এই ধরনের জমি ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন। জমি ডাকাতি করেছেন তিনি, দিনে দুপুরে করেছেন, ক্ষমতাকে হাতে নিয়ে, পুলিশ প্রশাসনকে হাতে নিয়ে, একাধিক ওসিকে পুলিশকে কাজে লাগিয়ে। এটাও কি সরকার জানতো না? এই প্রশ্নগুলো কিন্তু এবার উঠে আসছে। আর যেটা এখনই আমরা দেবজিতের কাছ থেকে শুনছিলাম, তিনি দাবি করছেন, অন্যান্য পলিটিক্যাল দলের নেতারা দাবি করছেন যে এই অফিসারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিল পুলিশ মহলের ভিতরে একাধিক অফিসার। ফলে সবাই চাইছেন বিচার, এবং সবাই চাইছেন যে কোটি কোটি টাকা যেটা তোলা হয়েছে, এই টাকা আরও কোথায় কোথায় গিয়েছে। ইডি কিন্তু সেগুলোরও হদিশ করার চেষ্টা করছে। ফলে শুধু শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেপ্তারিতেই এই গোটা বিষয়টা ইডি থামবে বলে মনে হচ্ছে না। কারণ ইডির হাতে আরও যে অস্ত্রগুলো রয়েছে, আরও যে তথ্য রয়েছে, আরও যে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন রয়েছে, সেখান থেকে আরও বড় মাথা বেরিয়ে আসছে। অর্থাৎ তুমি বলতে পারো সেই সোনা পাপ্পু, সেখান থেকে কামদার, পরপর চেন ওয়াইজ কিন্তু ইডি এগোচ্ছে ধীরে ধীরে। কোন দিকে এগোচ্ছে সেটা সময় বলবে। তবে এখনো পর্যন্ত শান্তনু সিনহা বিশ্বাস, যেটা বলছি, নবান্নতে যার একচ্ছত্র আধিপত্য ছিল, পুলিশ মহলে তার আধিপত্য দেখলে মাথা খারাপ হয়ে যাবে, সেই শান্তনু সিনহা বিশ্বাস তিনি লুকিয়ে রইলেন, এড়িয়ে রইলেন। 4বার তাকে তলব করা হলো, তিনি এলেন না। এবং আজকে যেটা তিনি করেছেন বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি, একাধিক প্রশ্ন তাকে করা হয়েছে। কামদারের সঙ্গে অর্থের লেনদেন, তার ছেলের অ্যাকাউন্টের যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল, কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ বসেছিলেন। ফলে গ্রেপ্তারি অবধারিত ছিল, এমনটাই অন্তত সূত্র মারফত আমরা জানতে পারছি। একেবারেই তন্ময়, যে খবর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, প্রায় 10.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, তারপরে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের ডিসিকে। সোনা পাপ্পুর মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত যেমনটা জানা যাচ্ছে, তদন্তে অসহযোগিতা, একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ডিসিপির বিরুদ্ধে। বারবার
হাজিরা এড়ানোর পর অবশেষে লুক আউট নোটিশ জারির পর এদিন ইডির দপ্তরে যান কালীঘাট থানার প্রাক্তন ওসি। সূত্রের খবর, সোনা পাপ্পু এবং তার ঘনিষ্ঠদের সঙ্গে শান্তনুর কিছু আর্থিক লেনদেনের যোগ পাওয়া গিয়েছে। আর্থিক লেনদেনের অভিযোগে ধৃত ব্যবসায়ী জয় কামদারের কাছ থেকে পাওয়া নথিতেও শান্তনুর যোগ ছিল। জয় কামদারের সঙ্গে শান্তনু এবং তার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনের কারণ কি, উত্তর দিতে পারেননি শান্তনু। খবর, ইডি সূত্রে জাল নথি বানিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে শান্তনুর বিরুদ্ধে। এবার শুভেন্দুর ডায়মন্ড মডেল জেলার প্রশাসনিক বৈঠক এবারে ডায়মন্ড হারবার থেকে শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, দেখো, আজকে যে পুলিশ প্রশাসনের সঙ্গে শুভেন্দুবাবু বৈঠক করেন, আর সেই বৈঠক থেকেই এইরকম একটা ইঙ্গিত মিলেছে যে আগামী শনিবার তিনি ডায়মন্ড হারবারে যেতে পারেন এবং সেখানে গিয়ে তিনি পুলিশের যে পদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করতে পারেন। যদিও এক্ষেত্রে আনুষ্ঠানিক ভাবে কেউই এই বিষয় নিয়ে কিছু বলতে নারাজ। একই সঙ্গে ডায়মন্ড হারবারে ওই দিনই, যেহেতু 21শে মে তুমি জানো যে ফলতার নির্বাচন রয়েছে, সেই ফলতার নির্বাচন উপলক্ষে আর সেখানে দলীয় কর্মীদের নিয়েও একটি বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে এবং তার পাশাপাশি পুলিশ ছাড়াও প্রশাসনের কর্তাদের নিয়েও ডায়মন্ড হারবারে আরো একটি বৈঠক করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং অনেকেই বলছেন যে এটাই হতে চলেছে শুভেন্দু অধিকারীর প্রথম কোনো জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক, পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক। যদিও সরকারিভাবে এই খবর নিয়ে তারা এখনো পর্যন্ত মুখে কুলু পেটেছেন সরকারি আধিকারিকরা। ধন্যবাদ তোমাকে। এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগে ক্যানিং থানার সামনে বিক্ষোভ বিজেপির। দুষ্কৃতীদের গ্রেফতারের পাশাপাশি ক্যানিং থানার আইসিস অপসারণের দাবি বিজেপির। বিক্ষোভে সামিল গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর। তৃণমূলের গুন্ডা বাহিনী চারিদিকে যেভাবে বন্দুক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, আমাদের ছেলেদেরকে গাঁটে করে বন্দুক নিয়ে হুমকি দিচ্ছে যে রাতে বাড়ি ঢুকলে গুলি করে মেরে দেবে। সেই জন্য আমরা পথ অবরোধ করেছি। এখানে যে আইসি আছে, এ আইসি তৃণমূলের হয়ে কাজ করছে, তৃণমূলের চটি চাটা আইসি। রেজাল্ট বেরোনোর পরে আমাদের একটি ছেলের পায়ে গুলি মারা হয়েছে। যাদের নামে অভিযোগ করা হয়েছে তাদের কারোকে গ্রেপ্তার করা হয়নি। তাই বলি যে এই আইসিকে যত সময় না এখান থেকে সাসপেন্ড করা হবে তত সময় আমাদের এই পথ অবরোধ চলবে। তৃণমূল কর্মী খৈরুল ইসলাম হত্যা মামলার 8 বছর পর আদালতে আত্মসমর্পণ 36 জন তৃণমূল এবং বাম কংগ্রেস নেতাকর্মী। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের পর পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চোপড়ার দাসপাড়া এলাকা। তৃণমূল এবং বাম কংগ্রেস জোটের মধ্যে ব্যাপক সংঘর্ষে মৃত্যু হয় খৈরুল ইসলামের। ঘটনার তদন্তে নেমে 57 জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে পুলিশ। ঘটনার 8 বছর পর বৃহস্পতিবার ইসলামপুর আদালতে আত্মসমর্পণ করল 36 জন।